ওই দিন কি আমাকে মাটির নিচে চালান করা হবে? সাদা কেন? লাল পড়ো, লাল। রূপকথা চোখ মুখ কুঁচকে বলে উঠল। উফ, বেশি কথা বলো না তো। এখন আর কেউ লাল টাল পরে না। ওসব এখন ব্যাকডেটেড। সারফরাজ ভ্রু শুরু করে বিস্ময়ে শুধালো। তুমি আমাকে ইনডাইরেক্টলি রুচিহীন বললে? হ্যাঁ, বললাম। এবার মুখ বন্ধ করে আমার শাড়ি চুজ করতে দাও তো, নয়তো বিয়ে ক্যান্সেল। বিয়ে ক্যান্সেলের কথা শুনে বুক চেপে সারফরাজ অভিরূপার ইয়ংকে আদেশ দিল। বেনারসি পরলে সবগুলো দোকানে সাদা শাড়ি এনে ওকে কব্বর দে, তাও যাতে বিয়ে ক্যান্সেল করতে না পারে। বউয়ের চাইতে শ্বশুরের মুড সুইং ঘন ঘন হয়। এদের মুড সুইংয়ে আমার জীবন তেজপাতা। প্লিজ গো গো। সুফিয়ান চৌধুরীর বাংলো খানা আজ বাহারি আলোকসজ্জায় সেজে উঠেছে। চারপাশে ঝিকমিক আলোর সমাহার। অতিথি আড্ডায় খলবল করছে পুরো বাংলের এরিয়া। অতিথি আড্ডায় খলবল করছে পুরো বাংলোর এরিয়া। কখনো চাপা, কখনো বা উচ্চস্বরের হাসি মাতিয়ে বেড়াচ্ছে চারিধার। অদূরের সাউন্ড বক্সে বাজছে আজ কন্যার গায়ে হলুদ গান। সকলের মধ্যে উচ্ছ্বাস আর কর্মব্যস্ততার তারা। বাংলোর চারপাশে করা পুলিশি নিরাপত্তা। হলুদ সন্ধ্যায় উপস্থিত হয়েছেন বড় বড় পুলিশ কর্মকর্তা আর উচ্চপদস্থ সরকারি কর্মচারী। বাগানের কোণে বিশাল চুলায় বাবুর্চি হাতা খুন্তি নেড়ে নেড়ে রান্না করছেন। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিরিয়ানির সুগন্ধ। পাশেই চটপটি, ফুচকা, আইসক্রিমের স্টল। মন চাহিবা মাত্র হাতের নাগালে পাওয়া যাচ্ছে সব। এক পলক দেখলে মনে হচ্ছে কল্পনার রাজ্য। পার্লারের মেয়েটার রূপকথার হাতে সুনিপুণভাবে মেহেদি ডিজাইন আঁকছে। শেষ মুহূর্তে শুধালো। ভাইয়ার নাম লিখবো? রূপকথা লাজুক হেসে সম্মতি জানালো। সম্মতি পেতেই দক্ষ হাতে পদ্মফুলের ডিজাইন এঁকে তার উপরে লিখে দিল। রূপকথা কোনোই পর্যন্ত ভরে দু হাতে মেহেদি পড়েছে। নেলি আগেই মেহেদি পরে সেজেগুজে পরিপাটি। সবকিছু ঠিক থাকলে এতদিন অভিরূপার তার বিয়েটাও হয়ে যেত। দেরিতে হলেও এইসব নিয়ে নেলির কোনো মন ভার নেই। রূপকথা সারফরাজ অবশেষে এক হতে চলেছে, এই আনন্দেই নেলি আত্মহারা। রেখা আজ যেন দুদণ্ড দাঁড়ানোর সময় পাচ্ছে না। কোমরে আঁচল গুছিয়ে রেখা সেলিনা আগত মেহমানদের খাতিরদারিতে ব্যস্ত। কুলসুম গায়ে একটা হলুদ আর খয়েরি মিশেলের শাড়ি পরে এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে কার কি লাগে। মেয়েটারও আজ আনন্দের শেষ নেই। এত আনন্দ, এত খুশি, সবকিছু ছাপিয়ে বেদনায় মুষড়ে উঠল সুফিয়ান চৌধুরীর বুক। যে মেয়েটা পুরো বাড়ি মাতিয়ে বেড়াতো, সেই মেয়ে আগামীকাল মেহমান হয়ে যাবে। তার চিৎকার চেঁচামেচি চাইলেও আর শোনা হবে না। এই বৃহৎ বাংলোর ঘরে একাকী সময় কাটাতে হবে দুই প্রবীণ প্রবীণার। ডাইনিং টেবিলে সুফিয়ান চৌধুরীর পাশের চেয়ারটা খালি পড়ে থাকবে। কেউ আবদার করবে না, মা আজ দুপুরে একটু বিরিয়ানি করো, কিংবা বাবা আজ সন্ধ্যায় সমোসা এনো। ডিউটি থেকে ক্লান্ত শরীরে ফিরে ধপ করে সোফায় মাথা হেলালেও এখন থেকে কেউ আর বলবে না। মাথা টিপে দেবো বাবা? খুব ধকল গেছে কি? একটু কি লেবু শরবত খাবে? আচ্ছা, আদরের মেয়েহীন এত এত ফাঁকা স্থান কি দিয়ে পূর্ণ করবেন তিনি? সুফিয়ান চৌধুরীর ভাবনার মাঝেই আমজাদ হায়দার আর এসপি আবির মাহাতা পেলেন। আমজাদ সুফিয়ানকে ডেকে বলে উঠলেন। সে কি ভাইজান, আপনি এখানে একা একা কি করছেন? আকস্মিক পরিচিত গলায় নিজেকে কোনো মতে ধাতস্থ করলেন সুফিয়ান। সঙ্গোপনে চোখের কোণে জল মুছে বলে উঠলেন। আরে তোমরা? আবির মাহাতা বুঝতে পারলেন সুফিয়ান চৌধুরীর মন ভালো নেই। বিষাদের মেঘেরা জমে জমে কালো পাহাড় গড়ে তুলেছে ছোট বুকটায়। সেও এক কন্যা সন্তানের জনক হয়েছে। সন্তানকে এক পলক না দেখলে কেমন হাঁসফাঁস অনুভূতি হয়, এটা তার চাইতে আর কে ভালো জানে। আবির মাহাতাব তপ্ত শ্বাস ফেলে বলে উঠল। ছেলেপক্ষ হলুদ নিয়ে রওনা দিয়েছে স্যার, একটু এদিকটাও আসুন। রূপকথাকে স্টেজে আনতে হবে। ওদিকে সবাই আনন্দে মশগুল, কারোর কোনো ধ্যান নেই। সুফিয়ান চৌধুরী তারা দেখিয়ে আবিরের স্ত্রীকে আদেশ করলেন। রোজে যাও তো বোন, গিয়ে রূপকথাকে স্টেজে তোলার ব্যবস্থা করো। সুফিয়ান চৌধুরীর আদেশ পেতেই দ্রুত পদে ছুটে গেল রোজি। বাংলোর বাগান এরিয়ায় বিশাল ফাঁকা জায়গাটায় নান্দনিক স্টাইলের সাদা আর হলুদ তাজা ফুলের সমাহারে সাজানো হয়েছে হলুদের স্টেজ। সারফরাজ ও তার ব্যবসায়িক বন্ধু অভিরূপ ইয়ং, ডালা ভর্তি হলুদ, বিভিন্ন গিফট, চকলেটস, কেক আর বিশাল বড় এক সাদা গোলাপের গুচ্ছ নিয়ে স্টেজের সামনে এসে দাঁড়ালো। স্টেজে রূপকথা নেই,
রূপকথা আজ কিভাবে সেজেছে তা দেখার জন্য সারফরাজের মন দুরু দুরু করে কেঁপে উঠল। হাত পা কেমন শিরশির করছে। অভিরূপ টের পেল সারফরাজের মতিগতি। সে ফিসফিস করে বলে উঠল, ভরা জনসম্মুখে আমাদের মান সম্মান নষ্ট করিস না। যদি জ্ঞান হারাস তবে লাথি দিয়ে পাশে ড্রেনে ফেলে রেখে চলে যাব। অভিরূপের কথায় দাঁত কামড়ালো সারফরাজ। এরপর হাতের ফুলগুলো বুকে চেপে ধরে দাঁড়িয়ে রইল রূপকথার অপেক্ষায়। আবিরের স্ত্রী রোজি, ন্যালি আর রূপকথা। ন্যালির পরিচিত বিশেষ বন্ধু লাল শামিয়ানার নিচে গান বাজাতে বাজাতে নিয়ে এলো রূপকথাকে। সম্মুখে সারফরাজকে দেখে থেমে গেল সকলেই। রূপকথা অবাক নয়নে অনিমেষ দেখল তার প্রেমিক পুরুষকে। ধবধবে শুভ্র পাঞ্জাবির উপর হলুদ কোটি পড়েছে সারফরাজ। দেখতে রূপকথার রাজকুমারদের মতো লাগছে। ফর্সা গালে খোঁচা খোঁচা ছোট দাড়ি, টনটনে আদুরে নাক, লালচে ঠোঁটে পরিচিত ভরসাযুক্ত হাসি আর গভীর নীল চোখ। রূপকথা সারফরাজের সামনে মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল। এরপর বলে উঠল, শেষ পর্যন্ত তুমি আমার হতে চলেছ। সারফরাজ ঠোঁট কামড়ে মাথা ঝাঁকালো। অন্তরে কেমন অশান্তির হাওয়া বইছে। শুধু দীর্ঘ রাতটুকুর অপেক্ষা। এমন সময় বক্সে বেজে উঠল গান, মেরে সৈয়া সুপারস্টার, মেরে সৈয়া সুপারস্টার। রূপকথা আগেই এই গানের ড্যান্স স্টেপ শিখে রেখেছিল। সে প্রশস্ত হেসে সারফরাজকে চোখ টিপে নেচে উঠল। প্রিয়তমার নাচ মুগ্ধ নয়নে উপভোগ করল সারফরাজ। রূপকথা কাঁচা হলুদ জামদানিতে নিজেকে জড়িয়েছে। সোনারঙা অঙ্গে শাড়িখানা কেমন চোখ পুড়িয়ে দিচ্ছে। মাথায় কাঁচা ফুলের টায়রা, হাতে শুভ্র গোলাপ, আর বেলের কালিয়া গলায় ঝোলানো গাঁদা ফুলের বড় মালা। চোখ মুখে জাদুকরি অঙ্গভঙ্গি করে নিচে নিচে গান গাচ্ছে রূপকথা। সারফরাজের মনে হলো এটা রূপকথা না, পরীর দেশের ছোট হলুদ একটা পাখি তার সামনে নেচে নেচে হৃদয় পুড়িয়ে দিচ্ছে। সারফরাজ অমায়িক মুগ্ধ চোখে রূপকথার পানে হাত বাড়ালো। সেই হাত আলতো করে চেপে ধরল রূপকথা। হাতের ফুলের গুচ্ছ অভিরূপের হাতে দিয়ে রূপকথাকে কোলে তুলে স্টেজে উঠে সোফায় বসিয়ে দিল সারফরাজ। এরপর সেন্টার টেবিলে সাজানো হলুদের বাটি থেকে অল্প হলুদ নিয়ে রূপকথার গালে আর নাকে লাগিয়ে কপালে চুমু খেলো। সারফরাজের হলুদ মাখানো শেষ হতেই হামলে পড়ল রূপকথা। এক খাবলা হলুদ নিয়ে সারফরাজের পুরো শরীরে মাখিয়ে দিল। মুহূর্তেই শুরু হলো হাস্যরসের প্রতিধ্বনি মিশ্রিত কড়াকড়ি আর হলুদ ছোড়াছড়ি। সুযোগ পেতেই উপস্থিত সবাইকে হলুদ মাখালো ন্যালি আর তাদের বন্ধুরা। অভিরূপকেও ছাড় দিল না ন্যালি। বেচারা অভিরূপ পেরে উঠল না ন্যালির সঙ্গে। শেষমেশ ন্যালিকে নিজের সাথে চেপে ধরে নিজের গালের হলুদ ন্যালির নাকে মুখে মাখিয়ে অভিরূপ বলে উঠল, খুব শীঘ্রই এর কঠিন প্রতিশোধ নেব আমি, নেলি হায়দার। ওই দিন কিন্তু কোনো ছাড় পাবে না, মনে রেখো। বলেই চোখ টিপল অভিরূপ কি বোঝাতে চাইছে বুঝতে পেরে লাজুক হেসে নিজেকে কোনো মতে ছাড়ালো ন্যালি। এরপর দৌড়ে পালালো। ন্যালির যাবার পানে তাকিয়ে বাঁকা হাসলো অভিরূপ। এরপর বলে উঠল, মাথাই নষ্ট করে দিল মেয়েটা, উফ কি গরম লাগছে। রেখা আর সুফিয়ান এসে সারফরাজ আর রূপকথার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন। এরপর পায়েস, মিষ্টি আর কিছু ফল খাওয়ালেন। সারফরাজ গভীরভাবে সুফিয়ান চৌধুরীর পানে তাকালো। আজ বড্ড অসহায় লাগছে মানুষটাকে। আগের হাস্যরসে মজানো সুফিয়ান চৌধুরী আজ কেমন গম্ভীর, বেদনায় জর্জরিত। মুখে প্রাণ খোলা কোনো হাসি নেই। যা আছে পুরোটাই লোক দেখানো মলিন হাসি। সুফিয়ান চৌধুরীকে এমন অবস্থায় দেখে সারফরাজের হৃদয় ধক করে উঠল। তবে কি বিয়ের নামে বাবার থেকে সন্তান কেড়ে নিচ্ছে সে? না না, এত বড় অপরাধ সারফরাজ কিছুতেই করতে পারবে না। বিবেক দগ্ধ হয়ে সারফরাজ সুফিয়ান চৌধুরী দুই হাত চেপে ধরে বলে উঠল, আপনার মেয়ে কখনোই পর হবে না কমিশনার সাহেব। আমরা সবাই একসাথে থাকবো। যতদিন আপনার রিটায়ার না হয় ততদিন রূপকথা আপনার কাছেই থাকবে। নিজ স্বার্থে আপনাকে নিঃস্ব করার কোনো অধিকার আমার নেই। সুফিয়ান কিছুক্ষণ নীরব রইলেন। এরপর চেনা পরিচিত সেই প্রশস্ত হাসি ঠোঁটে চেপে চোখ পাকিয়ে ধমকে উঠলেন, ঘর জামাই থেকে ফ্রিতে খাবার ধান্দা করছিস হতচ্ছাড়া। সারফরাজ মাথা দোলালো। সুফিয়ান আরেকটু প্রশস্ত হেসে বলে উঠলেন, ঠিক আছে,
কবুল করে নিলাম। ঘর জামাই মোবারক হোক। সারফরাজ হাতের আজলায় মুখ মুছে বলে উঠল, আমিন। আজ শুক্রবার, পবিত্র ও মহিমান্বিত একদিন। শুধু তাই নয়, আজ এক বিশেষ দিনও বটে। আজ সারফরাজ আর রূপকথার বিয়ে। বিভিন্ন চড়াই উতরাই আর টানা পোড়েনের ঢেউ মারিয়ে আজকের এই পবিত্র দিনে তারা এক হতে চলেছে। মিলিত হতে চলেছে দুটি আত্মার দেহের দীর্ঘ যুগের প্রতীক্ষার পর। আজ অবসান হলো সমস্ত অপেক্ষার। এবার শুধু হৃদয় উজাড় করে ভালোবাসা পাবার পালা, একজন আরেকজনকে প্রাণ দিয়ে আগলে নেবার পালা, এবং সব শেষে সমস্ত ভয়ানক অতীত ভুলে সুখের ভুবনে পা ফেলা। ঢাকা গলফ ক্লাবের সন্ধ্যাটা আজ যেন একটু অন্যরকম। সবকিছু একেবারে স্বপ্নের মতো। চারদিক জুড়ে নরম আলোর মিটিমিটি সৌন্দর্য। গলফ ক্লাবের গাছগুলোতে ঝুলছে ক্রিস্টাল লণ্ঠন। চারপাশের মোলায়েম শীতল বাতাসে তাজা ফুলের সুবাসে ভরে আছে। বিশাল সবুজ মাঠের চারিধারে সারি সারি বাহারি ফেরি লাইটস জ্বলছে। দূর থেকে এক পলক দেখলেই মনে হচ্ছে যেন আকাশে তারা নেমে এসেছে পৃথিবীর মাটিতে। গলফ ক্লাবে প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে সাদা ও রঙিন ফুলে মোড়া একটি রাজকীয় ছাউনিযুক্ত গেট, যার নিচ দিয়ে অতিথিরা প্রবেশ করছেন পরিপাটি পোশাকে, হাসি মুখে। আজ সকলের মুখে প্রশস্ত হাসি। ড্রেস কোড অনুযায়ী বয়স্করা পরেছে ধবধবে সাদা পাঞ্জাবি, আর ইয়াং ছেলেপেলে কালো স্যুট, ভেতরে সাদা শার্ট আর মেরুন নেক টাই। মহিলাদের কোনো ড্রেস কোড নেই, কারণ তারা গদ বাঁধা নিয়মে চলতে নারাজ। সূর্যের আলো ডুবতেই ব্যস্ত ভঙ্গিতে সমস্ত মেহমান, নারী, রমণী, বাচ্চা সবাই নিজেদের বাহারি রঙা পোশাক গহনা পরে উপস্থিত হলো গলফ ক্লাবের ভ্যানিউতে। দূরে নরম সুরে বাজছে ভায়োলিন ও পিয়ানোর সংমিশ্রণ রোমান্টিক সুর। মাঝে মাঝে হালকা ও উচ্চস্বরের হাসির শব্দ মিশে যাচ্ছে বাতাসে। চারপাশের পরিপাটি ঝা চকচকে আভিজাত্য দেখে মনে হচ্ছে এই যেন রূপকথার রাজ্য। ক্লাবের লেকের ধারে সাজানো হয়েছে ক্যান্ডেল আর ফুলে ঘেরা টেবিল। সেখানে সার্ভ করা হচ্ছে ফলের জুস ও ঠান্ডা কফি। মূল মঞ্চের পেছনে ঝুলছে ক্রিস্টাল ঝাড়বাতি। সাদা ফুলের তোড়ায় ভরা সফেদ সোফাগুলো অতিথিদের জন্য সাজানো। খাবারের টেবিলে কাচ্চি, বোরহানি, ডেজার্ট সহ বাহারি আইটেম সাজানো। ধীরে ধীরে অতিথির সমাগম বাড়তে লাগলো। ছোট ছোট বাচ্চারা এদিক সেদিক ছুটোছুটি করছে, যেন আনন্দ আর ধরছে না। সাদা শার্টের ওপর কালো কোটি জড়ানো ওয়াটারগুলো আজ ভীষণ ব্যস্ত। এক মুহূর্ত পলক ফেলবার সময়টুকুনও নেই আজ তাদের। চারপাশে কঠোর নিরাপত্তা। পুলিশ কমিশনারের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আর বর তার ক্ষমতার কথা তোলাই থাকুক। এদিকে সুফিয়ান চৌধুরী আর রেখা হাসি মুখে আগত মেহমানদের আতিথেয়তা করছেন। কারোর মধ্যে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই। সবকিছু সাজানো গোছানো। সমস্ত মেহমানদের সাথে কুশলাদি বিনিময় শেষে আবির মাহতাবের সামনে এসে দাঁড়ালেন সুফিয়ান চৌধুরী। এরপর তপ্ত শ্বাস ফেলে ঠোঁটে চিরচেনা প্রফুল্ল হাসি টেনে পাঞ্জাবির হাত গুটাতে গুটাতে বলে উঠলেন, বুঝলে আবির, আর যাই কিছু হোক, জামাই আমার মনের মতো হয়েছে। কত জন্ম প্রত্যাশা করে এমন জামাই মিলে জানো? মুচকি হেসে আবির উত্তর করলেন, না স্যার, জানি না, আপনিই বলুন। সুফিয়ান চৌধুরী শব্দ করে হাসলেন। এরপর বললেন, হাজার জনম আবির, খাঁটি হীরে পেয়েছি আমি। সে আমার মন পড়তে জানে। এর চাইতে বেশি পরের ছেলের থেকে আর কি আশা করা যায়? কিন্তু মনে রেখো, আমার মতো লাকি শ্বশুর তুমি কখনোই হতে পারবে না। তবুও তোমার জন্য দোয়া করে এমন হতচ্ছাড়া তোমার মেয়ের জীবনেও আসুক। বলেই হাসতে হাসতে প্রস্থান নিলেন সুফিয়ান চৌধুরী। রূপকথা এখনো পার্লার থেকে ফিরেনি। ওই দিকটায় তাকে একটু নজর রাখতে হবে। কোনো ঝামেলা হলো কিনা দেখা প্রয়োজন। সুফিয়ান চৌধুরী যাবার পানে তাকিয়ে আবির দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আপনি আজীবন এভাবে হাসুন স্যার। গলফ ক্লাবের ভ্যানিউ বড় বড় উচ্চপদস্থ সরকারি অফিসার দিয়ে ভরে গেছে। সেই সাথে প্রশাসনের লোকে গিজগিজ করছে চারপাশ। কিন্তু কেউ নিজের প্রফেশনদারি দেখতে আসেনি আজ। দেখাতে আসেনি আজ। সবাই এসেছে অতিথি হয়ে। আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে
অনুষ্ঠানের মাধুর্য আরও বাড়াতে। রূপকথাকে নিখুঁত সৌন্দর্যে সাজাচ্ছে পার্লারের সিনিয়র আর্টিস্ট। রূপকথা গায়ে জড়িয়েছে অফ হোয়াইট জামদানি, সোনালি সুতার পাড়ে আঁচলে আর জমিনে ছোট ছোট কারুকাজ। শাড়িটা পছন্দ করেছে সারফরাজ। পছন্দ করেছে বললে ভুল হবে, একদম নিজে গিয়ে জামদানি কুটির থেকে মনের মাধুরী মিশিয়ে বানিয়ে নিয়ে এসেছে। শাড়িটার সৌন্দর্যের রূপকথা চোখের পলক ফেলতে ভুলে গিয়েছিল। নিজের প্রিয়তমাকে নিয়ে কতটা ভাবলে একটা মানুষ এমন পাগলামি করতে পারে, এটাই শুধু ভেবেছে রূপকথা। শাড়ির আঁচলের বর্ডারে সুন্দর করে সারফরাজের নাম লেখা। সারফরাজ পই পই করে নিষেধ করেছে যাতে কৃত্রিম প্রসাধনী মেখে রূপকথার অনিন্দ সৌন্দর্য ঢেকে না দেয়া হয়। যতটুকু না করলেই নয়, ততটুকুই যেন হয়। যে রমণী এমনিতেই স্বর্গের অপ্সরা, তার কাছে তো কৃত্রিম প্রসাধনীর সৌন্দর্য ফিকে। সারফরাজের হুমকি মাথায় রেখে ভিত হাতে সাজিয়ে চলেছে আর্টিস্ট। কারণ নাম মাত্র স্পেশাল মেকআপের জন্য আর্টিস্টকে মোটা অ্যামাউন্ট দিয়েছে সারফরাজ। শুধু তাই নয়, বইয়ের সৌন্দর্য দেখে বাসরের মোট চলে গেলে আর্টিস্টকে সারফরাজ হ্যাপি জার্নি উপহার দেবে। এইসব ভেবেই তার ঘাম ছুটে যাবার জোগাড়। রূপকথার ফর্সা মুখে অল্প ফাউন্ডেশনের প্রলেপ লাগিয়ে নিখুঁত ব্ল্যান্ডিং করলো। চোখের পাতায় স্মকি আইশ্যাডো, মোটা করে কাজলের প্রলেপ, দীর্ঘ আইলাইনার, ব্লাশন, হাইলাইটার, ঠোঁটে নোট লিপস্টিক আর কপালে ছোট্ট একটা পাথরের টিপ দিয়ে সাজ কমপ্লিট করলো আর্টিস্ট। এরপর অভিনব কায়দায় সাদা গোলাপ গুচ্ছ দিয়ে চুল বেঁধে ভারী ঘোমটা টানলো। দীর্ঘ কম্পিত তপ্ত শ্বাস ফেলে ন্যালি সোজা হয়ে দাঁড়ালো। এরপর আর্টিস্টের পানে এক গ্লাস পানি গিয়ে বলে উঠল। কলিজা গলায় উঠে গেছে, নিন পানি খান। ভার্ত চোখে ন্যালির পানে তাকিয়ে পানি নিল মেয়েটি। এরপর ঢক ঢক করে গলায় চালান করে বলে উঠল। হুমকিটা কি সত্যি ছিল আপু? ন্যালি অল্প দুষ্ট হেসে বলে উঠল। এই মেয়ের বিষয়ে যা বলবে সব সত্যি, প্রাণাধিক প্রিয় তো, এজন্য কোনো কিছুর পরোয়া করে না। আসছি। রূপকথা নিজেকে খুঁটিয়ে আয়নায় দেখল। এরপর ঠোঁট টিপে হেসে উঠে দাঁড়ালো। রূপকথার ওড়না, ব্যাগ সবকিছু সামলে রূপকথাকে নিয়ে এগিয়ে চলল ন্যালি। নিচে তাদের গাড়ি দাঁড়ানো আছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বেশি দেরি হয়ে গেলে সুফিয়ান চৌধুরী গালি দিতে দিতে মোট নষ্ট করে ফেলবেন। রূপকথার শাড়ির সাথে মিলিয়ে নিজের শেরওয়ানি বানিয়েছে সারফরাজ। সেটা গায়ে জড়াতেই চেহারা কেমন রাজকুমারদের মতো লাগলো। ক্লিন শেপ গাল দুটো আর একটু চকচকে হলো। বরাবরের ন্যায় সিলেক্ট ব্যাগ, চুলগুলো পরিপাটি করে আশ্রে গলায় আর হাতে অল্প পারফিউম স্প্রে করে রোলেক্সের নিউ এডিশন দামি চেনওয়ালা ঘড়িখানা হাতে পড়ল। ড্রেসিং টেবিলের উপর থেকে মাথার পাগড়িখানা হাতে নিয়ে কক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে এলো সে। ড্রয়িং রুমে অপেক্ষা করছেন মায়া। সিঁড়ি বেয়ে কারো নেমে আসার শব্দে উপরে তাকালেন তিনি। রাজপুত্র তুল্য একমাত্র সন্তান আভিজাত্য চলনে নামছে সিঁড়ি ধরে, ঠিক যেন গাম্ভীর্য ভরা কর্নেল সাহেব। সারফরাজকে বরবেশে দেখে চোখের জল ছেড়ে দিলেন তিনি। এরপর দেয়ালে ঝোলানো কর্নেল সাহেবের ছবির পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালেন। তোমাকে ছাড়াই বউ আনতে যেতে হচ্ছে, অথচ ছেলের বিয়ের বউ নাতিপুতি নিয়ে কত সুখময় স্বপ্ন ছিল তোমার। সারফরাজ ধীরে ধীরে নেমে এসে মায়ার কাঁধে হাত রাখলো। এরপর ডাকলো। মা, মায়া ঝটপট চোখের জল মুছে বলে উঠলেন। চলো, দেরি হয়ে যাচ্ছে। মায়াকে ছেড়ে দরজার পানে দৃষ্টি তাক করলো সারফরাজ। বিমর্ষ মুখে একাকী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইয়ং। সারফরাজ ইয়ং এর সামনে এগিয়ে গিয়ে হতাশা মিশ্রিত শ্বাস ছেড়ে বলে উঠল। লুইসকে খুব মনে পড়ছে বুঝি? নিজেকে আর শক্ত বাঁধনে ধরে রাখতে পারল না ইয়ং। তার ভাষাহীন ঝাপসা চোখ গড়িয়ে মোটা মোটা জল গড়ালো। অপরাধীর ন্যায় বেদনায় জর্জরিত হয়ে বিষাক্ত ঢোক গিলল সারফরাজ। এরপর বলে উঠল। আমাকে কেন হসপিটালে মেরে ফেললে না ইয়ং? এই কঠিন অসহনীয় অপরাধবোধ তো আমায় বাঁচতে দিচ্ছে না। প্রতি মুহূর্তে মরছি আমি। এসব দেখার জন্য কেন বাঁচালে তোমরা আমায়? আজকের এই দিনে এসব অলক্ষণে কথা না বললেই তোর যাত্রা শুভ হচ্ছে না নাকি? আকস্মিক অভিরূপের প্রশ্নের সামনে তাকালো সারফরাজ। এরপর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল। মিথ্যা কথাই বলছি। অভিরূপ তারা দেখিয়ে বলল। এসব অর্থহীন আলাপ অন্য এক সময় করা যাবে, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। সারফরাজের সামনে এগিয়ে এসে মায়া ইতস্তত করে বলে উঠলেন।
বলেছিলাম কি? সারফরাজ তাচ্ছিল্য হেসে বলে উঠল। আমি জানি মা তুমি কি বলতে চাইছো। ভাইপোর জন্য মনটা খুব কাছে, তাই না? চিন্তা করো না, বিয়েটা অবশ্যই সে উপস্থিত থাকবে, নয়তো কলিজায় আগুন ধরবে কি করে। কনে পক্ষ গেট ধরার জন্য ফিতা বেঁধে অপেক্ষা করছে। এক্ষুনি বর পক্ষ এলো বলে নেয়ালি একদম গেটের সামনে। দর কষাকষির ক্ষেত্রে তার উপর আর কারোর স্থান নেই। 5 লাখ টাকা আদায় করে তবেই ছাড়বে সে, নয়তো বউ পাবে না সারফরাজ। অল্প সময়ের মধ্যেই বরযাত্রী এসে গেটের সামনে উপস্থিত হলো। গাড়ি থেকে একে একে নামলো অভিরূপ, ইয়ং, নজরুল। গাড়িতে রইলেন মায়া আর সারফরাজ। কামাল আগেই নেমে গেছেন। অভি নেলিকে চোখ টিপে বলে উঠল। নিজের বড় বড় চোখ দুটো পলক ঝাপটে অভিকে কাজকলা দেখালো ন্যালি। এরপর মিহিস্বরে বলে উঠল। ওই হাই, আরে আসমানের হুর জমিনে কি করছে? নাকি আমি চোখে ভুল দেখছি? ভুল জায়গায় চলে আসিনি তো? রূপের ঝলকে চোখ তো অন্ধ হয়ে যেতে চাইছে হুরপরি। টেবিলের উপর থেকে একটা মিষ্টি তুলে নিল অভি। এরপর সেটা মুখে পুরে বলে উঠল। এসব মিষ্টি কথাই হচ্ছে না আজ। লাখ টাকা ফেলো, তবেই ছাড়া হবে গেট। 1 লাখ টাকায় কটা শূন্য থেকে 1 সেকেন্ডে বললে এক্ষুনি ক্যাশ দেব। ন্যালি শূন্য গুনতে গিয়ে মেকি রাগ দেখিয়ে বলে উঠল। আমার ম্যাথ সেন্স যাচাই করতে এসেছো? আরে না, তা হবে না কেন? তো তো বলো কয়টা শূন্য? শূন্য যে কয়টাই থাকুক, পটাপট টাকা ফেলে ভেতরে ঢুকো, নইলে ওখানেই সারা রাত দাঁড়িয়ে রাতে মশার কামড় খাও। ইয়ং এগিয়ে এসে একটা বক্স দিল নীলির হাতে। বড্ড ভারী তো। ন্যালি টেবিলের উপর রেখে সেই বক্স খুলল। বক্স ভর্তি পিন মারা চকচকে টাকা। সন্দিহান চোখে অভিকে একবার পরখ করলো ন্যালি। কেমন উপরের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে রেখেছে অভি। শ্যামবরণ বদ পুরুষটাকে একদম ভরসা হলো না ন্যালির। তাই সে উপস্থিত এক মেয়ের হাতে একটা বান্ডেল তুলে দিয়ে বলে উঠল। পেট মোটা কালো চশমাওয়ালা যেই লোকটা খ্যাক করে বসে বসে হাসছে আর দই খাচ্ছে, উনি দুদকের চেয়ারম্যান। তাকে নিয়ে এই বান্ডেল দেখিয়ে বলবি এসব আসল না নকল টাকা। যদি বলে নকল, তবে এদের সবগুলোকে অ্যারেস্টের ব্যবস্থা করবি। পুলিশ নিয়ে তারপর এখানে এসে দাঁড়াবি, বুঝেছিস? মেয়েটি সম্মতি জানিয়ে দৌড়ে গেল। মেয়েটি বান্ডেল নিয়ে দৌড়াতেই অভিরূপ পরিমরি করে বলে উঠল। আরে বোকা মেয়ে, মজা করেছি। তুমিও না, মাত্র কয়েকটা টাকার জন্য এইসব থানা পুলিশের কি দরকার? দাও দাও, এইসব খেলনা টাকা দুষ্টুমি করেছে তোমার সাথে। তুমিও না, সব কিছুতেই সিরিয়াসলি সিলে গার্ল। বলে হে হে করে হাসলো। এদিকে অধৈর্য সারফরাজ গাড়িতে আর বসে থাকতে পারল না। সে গাড়ি থেকে নেমে ন্যালির সামনে এসে দাঁড়ালো। এরপর হিস হিস করে বলল। গেট না ছাড়লে সবগুলোর খুপড়ি উড়িয়ে দিব বলে দিলাম। এক্ষুনি গেট ছাড়া হোক। মাছি মারার ভঙ্গিতে ন্যালি বলে উঠল। ওসব মস্তানি আজ এখানে চলছে না দুলা ভাই। হয় লাখ টাকা ঢালুন, নয়তো রাতভর বসে থাকুন। সারফরাজ অভিরূপের পানে তাকিয়ে ঠোঁট দাঁত কামড়ে চোখে চোখে কি যেন বলল। মানে বুঝতে পেরে নজর সরিয়ে নিল অভিরূপ। এরপর ফিসফিস করে ন্যালিকে বলে উঠল। তোমাকে মারতে পারছি না বলে সরফরাজ আমাকে দুর্বল পুরুষ উপাধি দিচ্ছে। নিজের প্রেমকে ভরা মজলিসে এইভাবে বিদ্যুতি করতে খুব মজা লাগছে বুঝি? গেট সাইডে দাও পাজি মেয়ে। ন্যালি ঠোঁট উল্টে বলল। আমি এসব বুঝি না, তুমি টাকা দাও। বাধ্য হয়ে সারফরাজ নিজের ব্ল্যাক কার্ড ন্যালির হাতে তুলে দিয়ে বলে উঠল। যত মন চাই তত খরচ করো বোন, তাতে আমার কোনো আপত্তি নেই। গেট স্যার, বউ কেমন হুড়মতি সেজেছে তা দেখার জন্য পরাণ ধরফর করছে। দেহে প্রাণ থাকছে না। বেশি বেশি করলে কিন্তু সব কিছুতেই আগুন ধরিয়ে দিব বলে দিলাম। কাঠখানা হাতের মুঠোয় চেপে ন্যালি কেচি এগিয়ে বলে উঠল। এসব পচা কথা বলে না দুলা ভাই। এই নিন কেচি, এক্ষুনি বউয়ের কাছে যান। হাই হাই, সময় নাই তো। সারফরাজ ঘ্যাচাং করে ফিতা কেটে অভিরূপকে দেখে নেবে এমন শাসিয়ে ভেতরে ঢুকলো। সারফরাজ ঢোকা মাত্র বরণীর সকলেই দৌড়ে এলো। আর চারপাশে ধ্বনি উঠল, বর এসেছে, বর এসেছে। রজনীগন্ধা, বেলি আর লাল গোলাপের ছাতনা তলায় দুরু দুরু বক্ষে বসে আছে রূপকথা। সমস্ত ভয় আজ বুকের উপর জেগে বসেছে। কম্পিত শিহরণে দাঁতের কপাটে কপাটে বাড়ি খেতে চাচ্ছে। হাত পা বরফ তুলল। চিরচেনা মানুষটা আজ বৈধভাবে তার হতে চলেছে। ভালোবাসা মিশ্রিত শিহরণে শরীর অসাড় হতে চাইছে। এই ভয়াল অনুভূতির নাম কি রূপকথা জানে না। সে শুধু জানে একটু পরেই সারফরাজ শুধুই তার একান্ত ব্যক্তিগত পুরুষ, স্বামী,
ভালোবাসার মানুষ, ভরসার কেন্দ্র আর সেভিয়র। ছাদনা তলার চারপাশ পাতলা সফেদ পর্দা দিয়ে ঘেরা, সামনে ফুলের পর্দা। রূপকথাকে ঘিরে বসেছে ন্যালি আর তার বন্ধুরা। দাঁড়িয়ে আছেন রেখা, আবিরের স্ত্রী, রোজি, সেলিনা। পর্দার এই পাশে সারফরাজ, অভিরূপ, ইয়ং, নজরুল আর সারফরাজের বন্ধু। কাজী কাবিনের কাজ আগে শেষ করলেন। এরপর বর কনে দুজনেরই স্বাক্ষর নিলেন। এবার বিয়ে পড়ানোর কাজ শুরু হলো। রূপকথাকে ফেলে সারফরাজের পাশে ভরসার হাত বাড়ালেন সুফিয়ান চৌধুরী। সারফরাজ অবাক চোখে সুফিয়ান চৌধুরীকে নিষ্পলক দেখল। এরপর শব্দহীন কেঁদে বলে উঠল। আমি কিন্তু ধন্যবাদ দেব না, বলে দিলাম। সুফিয়ান চৌধুরী সারফরাজের পিঠ চাপড়ে বলে উঠলেন। বাবারা সন্তানের থেকে কখনো ধন্যবাদ প্রত্যাশা করে না। তোর জন্য আমার হাজার দোয়া। তুই সুখী হ বাবা। বলেই সারফরাজকে বুকে টেনে নিলেন সুফিয়ান চৌধুরী। কাজে নিজের সমস্ত কাজ শেষ করে সারফরাজকে শুধালো। রামপুর নিবাসী সুমিয়ান চৌধুরীর একমাত্র কন্যা রূপকথা চৌধুরীকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে আপনি রাজি আছেন বাবা? থাকলে আলহামদুলিল্লাহ কবুল বলেন। কাজের কথায় রূপকথা কেঁপে উঠল। রেখা রূপকথাকে আগলে নিয়ে ভরসা দিলেন। সারফরাজ সময় অপচয় না করে দ্বিতীয়বার না ভেবে সজোরে বলে উঠল। কাজী সম্মতি পেয়ে রূপকথাকে শুধালো। সম্মানের থাকলে কবুল বলুন মা। ভয়ে রূপকথার গলা শুকিয়ে উঠল। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, শরীর জমে যাচ্ছে, চোখ বুঝে ক্লান্তিতে ঘুম পাচ্ছে। মায়া রূপকথার মাথায় হাত বুলিয়ে শুধালেন। আরও সময় লাগবে বাবা। রূপকথা না বোধক মাথা দোলালো। এরপর বলে উঠল। আলহামদুলিল্লাহ কবুল। মুহূর্তেই হাততালি আর সিটিতে মুখরিত হলো চারপাশ। সারফরাজের বন্ধুরা ভিক্টোরি উইন সাইন দেখালো সারফরাজকে। সামনে থেকে সরানো হলো ফুলের বেড়া। প্রথমবারের মতো বধূ বেশে রূপকথা সৌন্দর্য উপভোগ করলো সারফরাজ। মাথায় লম্বা ঘোমটা টেনে মাথা নিচু করে বসে আছে রূপকথা। ওনার ফাঁক গলিয়ে কম্পিত অধরজোড়া পরিলক্ষিত হচ্ছে। কাপা কাপা হাত বাড়িয়ে হালাল অধিকার থেকে রূপকথার ঘোমটাটা তুলল সারফরাজ। ঘোমটা তুলতেই লজ্জায় আরেকটু আড়ষ্ট হলো রূপকথা। মুদিত পল্লব আর গোলাপ সম ঠোঁট সারফরাজের সারা শরীরে শিহরণ জাগালো। এই বুঝে তার মরণ হয়। সারফরাজ রূপকথাকে নরম গলায় ডাকলো। রানী সাহেবা। কিঞ্চিত মাথা তুলে চোখ মেলল সে। এরপর নুয়ে পড়া লাজুক লতার নেই সারফরাজের পানে অনিমেষ তাকালো। রূপকথার কাজল কালো চোখে সারফরাজ খেয়ে হারালো। মুগ্ধ হয়ে বলতে চাইল অনেক কিছু, কিন্তু কিচ্ছু বেরোলো না লালচে ঠোঁট গলিয়ে। শুধু অস্ফুট স্বরে আওড়ালো। মাশাআল্লাহ। রূপকথা আর সারফরাজকে পাশাপাশি বসানো হলো। ন্যালি একটা বৃহৎ আয়না এনে সারফরাজের হাতে দিল। আয়নায় দুজনকেই দেখা যাচ্ছে। ন্যালি দুষ্টু হেসে জিজ্ঞেস করলো। আয়নায় কি দেখা যায় দুলা ভাই? সারফরাজ আয়না থেকে চোখ তুলে রূপকথার পানে নজর নিবদ্ধ করল। এরপর রূপকথার কপালে উষ্ণ চুমু এঁকে চোখে চোখ রেখে ঘোর লাগা স্বরে জবাব দিল। আমার জীবন, আমার মরণ, আমার জ্বালাতুন্নেসা, আমার রাজ্যের ক্ষমতাধর নারী। সারফরাজ আর রূপকথার আনন্দ ঘন বিয়ের পুরো জাঁকজমকপূর্ণ মুহূর্ত খুব কাছে থেকে দেখল রুদ্ররাজ। বাকি 5 জন মানুষের মতো সেও আজ এই মনোমুগ্ধকর বিয়ের অতিথি। আজ তার পায়ে কোনো শিকল নেই, নেই কোনো পাহারাদার বা জোরপূর্বক আটকে রাখার প্রয়াস। আজ কেউ তাকে চোখে চোখেও রাখছে না। তাকে নিয়ে যেন কারো মাঝে কোনো ভাবান্তরি নেই। রুদ্রের মনে হলো এখানে সে এক অযাচিত বেমানান। সারফরাজ রুদ্রকে প্রলোভন ছুঁড়েছে। যদি আজ রুদ্ররাজ এখান থেকে পালাতে পারে, তবে সে চিরজীবনের জন্য সারফরাজের হাত থেকে মুক্তি পাবে। রুদ্ররাজ পালালো না আজ। সারফরাজের খুশি, প্রাপ্তি, জয় সব কিছু দেখে তার মনে হলো তার নিজের জীবনটা বড্ড অর্থহীন। এতদিন অন্ধকারে গা ভাসিয়ে চূড়ান্ত ভুল করেছে সে। সারফরাজ সব দিকেই জয়ী, অথচ সে হেরে গিয়ে মুখ থুবড়ে পতিত হয়েছে সারফরাজের পদতলে। শেষ চেকমেট সারফরাজই দিয়েছে। তেজি বক্ষ সুকৌশলী সারফরাজের কাছে রুদ্র বড্ড অপক্ষ হাতের কাঁচা খেলোয়াড়। মায়া চৌধুরী বিশেষ খাতির করে রুদ্রের প্লেটে মুরগির লেগ পিস, ভালো ভালো মাংস তুলে দিয়েছে। সেগুলো গিলতে মরণ যন্ত্রণা হয়েছে তার। যে মানুষটি সব ভুলে তাকে এভাবে যত্ন করলো, সেই মানুষটিকে একদিন সে অবর্ণনীয়, অসহনীয় কষ্ট দিয়েছে। বারবার মানুষটি মুক্তির আকুতি জানিয়েছে কাতর গলায়, অথচ রুদ্র কানেও তুলেনি তা। নিষ্ঠুরের মতো প্রতি মুহূর্তে তাকে ভিত করেছে
নিজের কুৎসিত রূপে। আচ্ছা, এতদিন কেন রুদ্রের কখনো মনে হয়নি যে মানুষটা তার রক্ত, তার আপন ফুপ্পু, তার বাবার আপন ছোট বোন? সবকিছু জেনে শুনেও কোন মোহে অন্ধ হয়ে এই মানুষটির সাথে এহেন হৃদয়হীন ঘটনা ঘটিয়েছে সে? এই মুহূর্তে সোবহান চৌধুরীর উপর আকাশসম ঘৃণা জন্মালো রুদ্রের। সেই সাথে নিজের কৃতকর্ম আর মন্দ ভাগ্য ভেবে তাচ্ছিল্য হাসল। চোখের কোণে কেমন নোনা জলে জমতে যাচ্ছে। এদিক সেদিক পলক ঝাপটে সেই জল লুকিয়ে গায়ের স্যুট টেনে টুনে ঠিক করে এগিয়ে গেল সারফরাজের সামনে। এরপর হাত বাড়িয়ে বলে উঠল,